এবার ভারত সরাসরি ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিলেন। এইদিকে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যে খবরটা দিচ্ছে সেখানে সেই খবরটা যদি আমরা আমলে নিই তাহলে ব্যাপারটা বাংলাদেশের জন্য বেশ বিব্রতকর এবং বেশ গুরুত্বপূর্ণ এবং ভয়াবহও বটে। বাংলাদেশ ভারতের আর এক শত্রু রাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সম্পর্কিত হতে যাচ্ছে। দেশকে দ্রুত নির্বাচনের ট্রাকে উঠাতে হবে, এই কথা আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ রক্ষাও হবে না, কঠিন বিপদে পড়ে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভারত এবার সরাসরি বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন আলটিমেটাম দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক শ্রোতা, সমন্বয়করাও ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে ভারত এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছে। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে পতন হতে পারে। দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সহযোগিতায় শেখ হাসিনাকে কিভাবে আবার পুনর্বাসন করতেছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যুগে যুগে এরকম ঘটনা বহু ঘটেছে। বন্ধু শত্রু হয়ে গেছে, শত্রু বন্ধু হয়ে গেছে। রাজনীতির ক্ষেত্রে এটা আরও বেশি চোখে পড়ার মতো ঘটনা। ব্যক্তিগত জীবনেও সেটা ঘটে, আবার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সেটা অনেক সময় আমরা ঘটতে দেখে। শত্রু বন্ধু হয়ে যায়, বন্ধু শত্রু হয়ে যায়। তেমনই একটা দৃষ্টান্ত এবার স্থাপিত হলো বাংলাদেশকে কেন্দ্র করে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যে খবরটা দিচ্ছে সেখানে সেই খবরটা যদি আমরা আমলে নিই তাহলে ব্যাপারটা বাংলাদেশের জন্য বেশ বিব্রতকর এবং বেশ গুরুত্বপূর্ণ এবং ভয়াবহও বটে। কদিন আগেও, এই তো বছরখানেক আগেও ভারতের বন্ধু তালিকায় সর্বোচ্চ উপরের দিকে স্থান ছিল বাংলাদেশের। এবার ভারত যে শত্রু তালিকা তৈরি করেছে সেই শত্রু তালিকায় সব থেকে বড় যে 5 শত্রু দেশের নাম সামনে এসেছে, প্রকাশ হয়েছে, সেখানে বাংলাদেশের নাম দেখা গেছে। অর্থাৎ বাংলাদেশকে ভারত শত্রু তালিকায় অন্তর্ভুক্ত করলো বন্ধু তালিকা থেকে। শেখ হাসিনার আমলে চরম বন্ধুত্ব দেখেছি, এবার প্রফেসর ইউনূসের আমলে চরম শত্রুতা দেখছি। এর আগে ভারত বাংলাদেশ বিরোধী নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে, গঙ্গা পানি চুক্তি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে, স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে। এরকম বাস্তবতায় এবার যে ঘটনাটা সামনে আসলো, এটা যদি সত্যি হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য চরম বিব্রতকর এবং বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর। যদিও এটা হয়তো অনেকে গায়ে মাখতে চাইবেন না, অনেকে উড়িয়ে দেবেন, বিশ্বাস করতে চাইবেন না, বরং উল্টো কথা বলবেন যে ভারত আমাদেরকে শত্রু ভাবলো কি ভাবলো না, তাতে কি যায় আসে, আদতে কি যায় আসে কি আসে না, সে আলোচনা করার চেষ্টা করব। ভারত বাংলাদেশকে শত্রু তালিকায় অন্তর্ভুক্ত করেছে এমন খবর ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে। এমনকি গুগলেও যদি আপনি সার্চ দেন তাহলে সেই ধরনের বেশ কিছু আর্টিকেল সামনে আসে। তেমনই একটা ব্যাপার, একটা স্ক্রিনশট দেখে নিতে পারেন যেখানে বলা হচ্ছে টপ 5 কান্ট্রিজ অফ ইন্ডিয়া। সেখানে 1 নম্বর শত্রু ভারতের তালিকায় রয়েছে চায়না, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে তুর্কি অর্থাৎ তুরস্ক, 4 নম্বরে আজারবাইজান এবং 5 নম্বরে বাংলাদেশ। মজার ব্যাপার হচ্ছে 6 এবং 7 নম্বরে, 6 নম্বরে আমেরিকা রয়েছে, যে আমেরিকার সঙ্গে কদিন আগেও আমরা দেখেছি যে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়ে গেছে। তারাও এখন শত্রু তালিকার 6 নম্বরে উঠে এসেছে। এটা যদি সত্যি হয় তাহলে বেশ ভয়ঙ্কর ব্যাপার। এবার ভারতের জন্য বেশ ভয়ঙ্কর যে আমেরিকাকে তারা শত্রু তালিকায় এনেছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বে ফাটল ধরেছে বলে নানা ইস্যুতে আমরা দেখছি। কিন্তু ভারত যখন বাংলাদেশকে শত্রু তালিকায় অন্তর্ভুক্ত করলো, সেরকম ব্যাপার বিশ্লেষণ করে জি নিউজ একটা ফটো সহ একটা আর্টিকেল তৈরি করেছে, যে ফটোতে ঢাকা শহরের মতিঝিলের ছবি তারা দিয়েছে এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে, যে দেশ ভারতের শত্রু এবং যে দেশে ভ্রমণ না করার জন্য জনগণকে বলছে, যে দেশে ভ্রমণ করা মানে বেশ আতঙ্কের এবং বিপদের, সেই তালিকায় 2 নম্বরে এনেছে তারা বাংলাদেশকে। সেখানে মতিঝিলের ছবি দিয়ে তার নিচে ইংরেজিতে যে ক্যাপশন ব্যবহার করা হয়েছে 3 লাইনের, সেই ক্যাপশনের যদি আমরা বাংলা করি তাহলে সেখানে লেখা রয়েছে, যদিও ভারত ও বাংলাদেশের সংস্কৃতি একই রকম, রাজনৈতিক সমস্যা এবং মাঝে মাঝে সীমান্ত সমস্যা ভারতীয় পর্যটকদের জন্য এটিকে কম আকর্ষণীয় করে তোলে। কিছু নিরাপত্তা উদ্বেগ ও ক্রমবর্ধমান ভারত বিরোধী অনুভূতিও ভ্রমণকারীদের ভ্রমণের আগে 2 বার ভাবতে বাধ্য করে। অর্থাৎ বাংলাদেশে যে ভারত বিরোধী প্রোপাগান্ডা হচ্ছে, ভারত বিরোধী অবস্থান বাংলাদেশে তীব্র হয়েছে, সেটাকেই তারা মেনশন করার চেষ্টা করেছে এবং তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ নিরাপদ নয় এমন কথা বলেছে তাদের আর্টিকেলে জি নিউজ। এই বাস্তবতায় আমরা যদি শত্রু তালিকায় আসি তাহলে ভারতের শত্রু তালিকায়
এক নম্বরে কারা? চায়না। সেই চায়নার সঙ্গে আমরা আমাদের এই বর্তমান সরকার, প্রফেসর ইউনূস সরকার, চায়নার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। অর্থাৎ ভারতের এক নম্বর শত্রুর সঙ্গে আমরা সম্পর্ক অতিরিক্ত মাখামাখিতে যেতে চাই। ভারতের 2 নম্বর শত্রু কারা? পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা দেখেছি যে সম্পর্ক রিবিল্ড করার চেষ্টা, এবং পাকিস্তান চীনকে নিয়ে ত্রিদেশীয় একটা প্ল্যাটফর্ম তৈরির চেষ্টাও হচ্ছে, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, যেটা নিয়ে আমরাও ভিডিও বানিয়েছিলাম। তার মানে হচ্ছে যে এরপরে রয়েছে 3 নম্বরে তুরস্ক। 3 নম্বর শত্রু তুরস্ক। সেই তুরস্কের সঙ্গে আমরা নতুন নতুন অস্ত্র চুক্তি করছি। গতকালকেই আমরা দেখেছি তুরস্কের ডিফেন্স বিভাগের সেক্রেটারি তিনি বাংলাদেশ সফরে এসেছেন এবং সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান, প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে মিটিং করেছেন। শোনা যাচ্ছে যে বাণিজ্য সম্পর্ক, অস্ত্র বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা, এবং ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এই বিষয়ে বলেছিল যে তুরস্ক বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চলে একাধিক অস্ত্র কারখানা তৈরি করতে চাই, যেটা ভারতকে একটা সিগন্যাল দেওয়া বাংলাদেশ সরকারের যে আমরা তোমাদের ব্যাপারে কনসার্ন, এবং ভারতের জন্য যেটা আতঙ্কজনক। এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো যখন আন্তর্জাতিক অঙ্গনে ঘটছে, তখন একটা প্রশ্ন সামনে আসছেই যে আন্তর্জাতিক অঙ্গনে আমরা কি বন্ধু হারা হয়ে যাচ্ছি কিনা। গতকালকে আমেরিকা থেকে খবর এসেছে 35% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। যে 17% ছিল সেইটার সঙ্গে 35% যোগ হবে, নাকি সব মিলিয়ে 35%, এটা নিয়ে কোনো পরিষ্কার তথ্য আসেনি। অনেকে মনে করছেন যে এই 17-র সঙ্গে 35 যোগ হবে, সেটা হয়ে যাবে 52% শুল্ক, এবং আমেরিকা এই হুমকিও দিয়েছে বাংলাদেশ যদি আমেরিকান কোনো পণ্যের উপরে শুল্ক আরোপ করতে চায় তাহলে এই শুল্কের পরিমাণ আরও বাড়বে। তার মানে হচ্ছে যে আমেরিকাকেও আমরা বন্ধুর রাষ্ট্রের জায়গা থেকে হারিয়ে ফেলেছি। ক্রমেই যদি আমরা আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুশূন্য হয়ে যায় এবং সেই বন্ধুশূন্যতা পূরণ করতে চাই আমাদের চিরশত্রু, যাদের বিরুদ্ধে যুদ্ধ করে, যাদের বিরুদ্ধে 3 লক্ষ মানুষের জীবন উৎসর্গ করে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের সঙ্গে যদি সম্পর্ক গড়তে যাই অন্য বন্ধুদের শত্রুতে পরিণত করে, তাহলে সেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কতটা নিরাপদ হবে সেটাও একটা বড় প্রশ্ন। আবার করিডোর নিয়ে যখন কথা হচ্ছে, তখন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন কোনো কাজে দেবে না। করিডোর যদি জাতিসংঘের নামে আমেরিকাকে দিয়ে দেওয়া হয় তাহলে চীন আমাদের চিরশত্রু হবে। মায়ানমারের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, কারণ করিডোর দেওয়া হচ্ছে আরাকান আর্মিদের সুবিধার্থে সাহায্য করার জন্য। অনেকে বলেন যে আমেরিকা আরাকান আর্মিদের কাছে অস্ত্র যোগান দিতে চায় এই করিডোর দিয়ে। এরকম নানা অবস্থার মধ্য দিয়ে আমরা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুহারা হয়ে পড়ছে। এর সমাধান কোথায়? এর সমাধান কি রয়েছে? ভারতের যে শত্রু তালিকা, এটা যদি অথেন্টিক খবর হয়, সেই খবরটা আমাদের জন্য কি বিব্রতকর নয়? আমাদের জন্য বড় বিপদের নয়? দর্শক, আপনার কি? ভারতের এই মুহূর্তে প্রধান 2টি শত্রু রাষ্ট্র হচ্ছে, 3টি বলা যায়। 1 নম্বর শত্রু রাষ্ট্র পাকিস্তান, 2 নম্বর শত্রু রাষ্ট্র তুরস্ক, 3 নম্বর শত্রু রাষ্ট্র চীন। এবার বাংলাদেশ ভারতের আরেকটি শত্রু রাষ্ট্রের সাথে যৌথ সামরিক কর্মকাণ্ডে লিপ্ত হতে যাচ্ছে। তারই অংশ হিসেবে সেই তুরস্কের সফররত প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন গতকাল মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানায়। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন মঙ্গলবার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এটি জানানো হয়েছে। শুধু সেনাপ্রধানের সঙ্গেই সাক্ষাৎ করেননি, সাক্ষাৎ করেছেন 3 বাহিনী প্রধানের সাথেই। নৌপ্রধান, বিমান প্রধান, 3 বাহিনী প্রধানের সাথেই সাক্ষাৎ করেছেন। এই সফরের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের তুরস্কের এই সফরের প্রধান উদ্দেশ্য বাংলাদেশে যৌথভাবে একটা সামরিক সমরাস্ত্র কারখানা তৈরির উদ্দেশ্যে। গত মে মাসে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী টার্কি সফর করেছিলেন। তুরস্ক সফরকালেই তখনই জানা গিয়েছিল যে বাংলাদেশের নারায়ণগঞ্জে কিংবা চট্টগ্রামে তুরস্কের সাথে যৌথভাবে সমরাস্ত্র কারখানা তৈরি করা হবে। এটি বাংলাদেশের আসলে পররাষ্ট্র নীতি একদম রিভার্স চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ পাকপন্থী পররাষ্ট্র নীতিতে যে চলছে, এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, যৌক্তিক প্রতিবেশী ভারতের সাথে যে বৈরী সম্পর্কে জড়ানোর যত রকম মাল মশলা আছে সেগুলো দিয়ে এই মুহূর্তে রান্নাবান্না চলছে বাংলাদেশের। তুরস্ক ভারতের কাছে কেমন রাষ্ট্র একটু যদি আমরা দেখে নেই, তাহলে তুরস্ক এবং চীন, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে গত মে মাসে পাকিস্তান এবং ভারতের মধ্যে 4 দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ভারত সম্প্রতি প্রকাশও করেছে এটি শুধু পাকিস্তানের সাথে যুদ্ধ ছিল না, পাশাপাশি 3টি দেশের সাথে যুদ্ধ ছিল আসলে, চীন, পাকিস্তান, তুরস্ক। পাকিস্তানের
81% সামরিক সরঞ্জাম চীনের তৈরি। চীন তাদের সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য পাকিস্তানকে জীবন্ত পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে, জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের বিস্তারিত তুলে ধরেন কদিন আগে। গত 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্কেও চরম উত্তেজনা তৈরি হয়। এরপরই ভারত চালায় অপারেশন সিঁদুর। অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়। লেফটেন্যান্ট জেনারেল সিংহ আরও বলেন, পাকিস্তান চীন প্রতিরক্ষা সম্পর্ক এখন শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং চীন এখন পাকিস্তানকে ব্যবহার করছে তাদের উন্নত সামরিক সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তি বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা চালানোর জন্য। আমি আগেই বললাম যে সীমান্তে একজন নয় 3 প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপসেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেছেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন ও তুরস্ক তাদের সাহায্য করেছে। অর্থাৎ এটি সুস্পষ্ট যে পাকিস্তানের সাথে তুরস্কও ভারতের শত্রু রাষ্ট্র এবং এই পাক ভারত যুদ্ধকালে তুরস্কের উপর পাকিস্তানের উপরে যেমন নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত, ঠিক তেমনি তুরস্কের উপরেও ভারত নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত বহাল আছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা। আমরা ভারতের সেই সব শত্রু রাষ্ট্র যেগুলো আছে সেগুলোর সাথে বাছাই করে করে সম্পর্ক তৈরি করছি। এটিকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেয়নি, নিচ্ছে না, আগামীতেও নেবে না। যার দরুন আমরা আমাদের এক শ্রেণীর জনগোষ্ঠী বলে ভারতীয় আগ্রাসন। আমি বলবো যে ভারতীয় আগ্রাসন নয়, আমরা ভারতীয় সুযোগ সুবিধা থেকে একের পর এক বঞ্চিত হচ্ছি। প্রতিবেশীরা মিলেমিশে যদি থাকা যায়, একসাথে কিন্তু উন্নতির শিখরে পৌঁছানো যায়। ভারত কি ধরনের রাষ্ট্র, অর্থনীতি, সামরিক শক্তিতে, এটি ব্যাখ্যা করার আর প্রয়োজন নেই। ভারতের সাথে আগের সরকারের পলিসি ছিল যে ভারতের সঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে উন্নতি করা। আজকে সেই পলিসি থেকে একদম পেছনে এসে পড়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। পৃথিবীর অন্যতম একটি ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের কোথায় কার সাথে সম্পর্ক, সেই সম্পর্কে সম্পর্কিত হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারই অংশ হিসেবে তুরস্কের সাথে আমরা সম্পর্কিত হচ্ছি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তানের সাথেও যেমন সম্পর্ক খারাপও ছিল না, ভালো ছিল না, তুরস্কের সাথেও খারাপও ছিল না, ভালো ছিল না, বা অতিরিক্ত দহরম মহরম ছিল না। কিন্তু আজকে অতিরিক্ত দহরম মহরম, যার দরুন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কী রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি একবার চিন্তা করুন। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রায় ধ্বংসপ্রাপ্ত। আমরা এই মুহূর্তে যখন আলোচনা করছি ইউএস ট্রেড নিয়ে, আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। আমাদের $8 বিলিয়ন ইউএসএতে রপ্তানি নাই হয়ে যাবার জোগাড় হয়ে গেছে। তার আগে কি ঘটেছে? ভারত থেকে আমরা প্রায় $4 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি, ইতিমধ্যে হয়েছি। সেটা একদম সেটেল ডাউন। $4 বিলিয়ন মানে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 কোটি টাকা। ভারতের সাথে আমরা ক্ষতিগ্রস্ত। কিভাবে? আমরা অনেকবার ভিডিওতে বলেছি, আবারও বলি, ভারতে আমাদের ব্যবসা বাণিজ্য, আমরা যে পণ্য রপ্তানি করতাম ভারতে দীর্ঘদিন যাবত স্থলবন্দর দিয়ে, সেই স্থলবন্দর দিয়ে আমাদের পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। কত রপ্তানি করতাম? $2 বিলিয়ন। আরেকটি কি বন্ধ হয়ে গেছে? বাংলাদেশ ভারতে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত। ভারতের বন্দর, ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকায় আমরা পণ্য রপ্তানি করতে পারতাম। সেখানে বাণিজ্য উপদেষ্টার ভাষ্য মতে 2000 কোটি টাকা, এটিকে যদি মান্থলি ধরা হয় তাহলে বাৎসরিক প্রায় 24,000 কোটি টাকা, সেখানে $2 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যে $4 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে নিকট প্রতিবেশীর সাথে যুদ্ধে জড়িয়ে, অলিখিত যুদ্ধে জড়িয়ে, অলিখিত সম্পর্ক খারাপ করে। পাকিস্তান থেকে কত বিলিয়ন ডলার এলো এই 11 মাসে? তুরস্ক থেকে কত বিলিয়ন ডলার এলো? চীন থেকে কত বিলিয়ন ডলার আমাদের সুবিধা আসলো? আমরা যে ভারতকে বাদ দিয়ে অন্যান্য ভারতের যারা শত্রু খুঁজে বের করে করে তাদের সাথে সম্পর্ক তৈরি করছি, এর ফলাফলটা কি? চীনের হাসপাতাল কি হয়েছে বাংলাদেশে গত 11 মাসে? হাসপাতালের কোনো রকম কার্যক্রম শুরু হয়েছে? পাকিস্তানের কোনো কিছু হয়েছে বাংলাদেশে? পাকিস্তানে কি আমাদের রোগীরা চিকিৎসা করতে যাচ্ছে? পাকিস্তানে কি আমাদের শিক্ষার্থীরা পড়তে যাচ্ছে? তুরস্ক থেকে কি হয়েছে? তুরস্কে আমাদের কি করলো? এই $4 বিলিয়ন, আমি যেটি বলছিলাম যে এই যে $4 বিলিয়ন যে ভারতের সাথে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিকে 3টি দেশ মিলিয়ে কি পূরণ করে দেওয়ার কোনো আশ্বাস আমরা পেয়েছি গত 11 মাসে? পাইনি। ভারতের সাথে এমন সম্পর্কে জড়ালে আমাদের এই যে নিকট ভবিষ্যতে আসছে, একের পর এক কন্ট্রোল আসছে, সামনে আরও নানা ধরনের কন্ট্রোল আসছে। আমাদের বাঙ্গু জনগোষ্ঠী কথায় কথায় বলে যে ভারতীয় অগ্রাসন। ভারতীয় কি অগ্রাসন? আমি বলবো যে ভারতীয় কোনো অগ্রাসনই নেই আমাদের এখানে। ভারতীয় অগ্রাসন বলতে পারে, তারা বলতে পারে, এই পাকপন্থীরা বলতে পারে। প্রথমেই যদি আমি শুরু করি যে ভারত আমাদের এই দেশটাকে নির্মাণে, এই দেশটার তৈরিতে সহযোগিতা করেছিল, এটি হচ্ছে ভারতীয় অগ্রাসন। পাকিস্তান ভাঙ্গার ক্ষেত্রে অগ্রাসন, এটি ভারতের অপরাধ। আজকে আমার দেশে মুক্তিযোদ্ধারা অপরাধী। কেন পাকিস্তানকে ভাগ করেছে?
আর ভারত ভাগ করতে সহযোগিতা করেছে। ভারতকে ছেড়ে দেবে এই বাঙ্গু জনগোষ্ঠী? ছেড়ে দেবে না বলে আজকে পাকিস্তান। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, দেশের অবস্থা বেশ একটা ভালো না, আপনারা সকলেই জানেন। নানান ধরনের কর্মকাণ্ড আমাদের এই দেশে হচ্ছে, আর এর মধ্যে ভারতকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক মন্তব্য, সমন্বয়করা মানে বর্তমান সময়ে ভারতকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে। আর ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের শত্রু দেশের সঙ্গে তারা বৈঠক করেছেন। এই জন্য ভারত এবার সরাসরি বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন। ভারত কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন, বাংলাদেশের উপর যে কোনো মুহূর্তে অ্যাকশন আনবেন। দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন। যাই হোক দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।